নমস্কার। আজ রাতের শেষ ভিডিওয়ে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। অমিত শাহ ভদ্রলোককে এক কথায় বলতে গেলে তিনি মোদির সবচাইতে বিশ্বাসযোগ্য সারথি। একই সঙ্গে তিনি মোটামুটি বিজেপি দল এবং সরকারের একটা বড় অংশ একাই নিয়ন্ত্রণ করে এবং প্রতিটা রাজ্যে যে নির্বাচন হয় সেখানে সবচেয়ে সক্রিয় এবং স্ট্র্যাটেজিস্ট হিসেবে অমিত শাহই উপস্থিত থাকেন। নরেন্দ্র মোদীর জমানায় তিনি কোনো লাইট ওয়েট মানুষ নন, বরং সদা ব্যস্ত, বলতে গেলে প্রায় প্রতিটা মিনিট যার কাছে খুব গুরুত্বপূর্ণ, তেমন একজন হঠাৎ শুভেন্দু অধিকারীর মনোনয়নের সময় হাজির থাকবেন এবং রোড শো করবেন বলে আগের দিন রাতে কলকাতায় এসে পরের দিন শুভেন্দুর পাশে দাঁড়িয়ে এই কি বার্তা দিলেন। এখন বিজেপির অন্দরে যারা শুভেন্দু ভক্ত তারা বলবেন এরপরে আর কারুর মনে কোনো সন্দেহ রাখার উপায় নেই যে বিজেপি যদি সত্যি রাজ্যটা দখল করতে পারে তাহলে শুভেন্দুই নেক্সট মুখ্যমন্ত্রী। এবং অমিত শাহ তার মনোনয়নে এসে সেটা দ্ব্যর্থহীনভাবে ইঙ্গিত করে গেলেন। হতে পারে, নাও পারে। হতে পারে কেননা বিজেপি দলে সর্বোচ্চ স্তরে একমাত্র অমিত শাহর সঙ্গেই শুভেন্দু অধিকারীর একটা অত্যন্ত ঘনিষ্ঠ এবং ব্যক্তিগত স্তরে মধুর সম্পর্ক আছে। কিন্তু সেই সম্পর্কটা মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে নির্ণায়ক হবে কি হবে না সেটা এখনই বলা খুব কঠিন। দলটার নাম যদি বিজেপি না হতো তাহলে আমি বলে দিতাম যে শুভেন্দুই ক্যান্ডিডেট, এছাড়া কিছু ভাবতেই পারছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু দলটার নাম যেহেতু বিজেপি, অতএব এ দলে না আচানো পর্যন্ত বিশ্বাস নেই। এই যে রাজস্থান, মধ্যপ্রদেশ কিংবা আরেকটা কোথায় যেন ভোট হলো, সেই তিনটি রাজ্যে যাদেরকে বিজেপি মুখ্যমন্ত্রী করেছে, ওই দিনটার আগে তারা কে, কি দিয়ে ভাত খায়, কি করেন, সম্যক কারুর ধারণাই ছিল না। সুতরাং নরেন্দ্র মোদী এবং অমিত শাহর মস্তিষ্কে কি কৌশল কাজ করছে তা আগাম আন্দাজ করতে পারা একটু কঠিন। আবার বিজেপি দলের ভিতরে শুভেন্দুর যত ভক্ত বা সমর্থক আছেন, বাইরে আছেন তার চেয়ে বেশি। বস্তুত সত্যি কথা বলতে কি, ব্যক্তিগত স্তরে শুভেন্দুর যে জনপ্রিয়তা, অন্য কোনো নেতা সম্ভবত তার ধারে কাছে আসতে পারেন না। এটা যেমন মুদ্রার একটা পিঠ, অন্য পিঠে তেমনি আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি যে বিজেপিতে বা গেরুয়া শিবিরে শুভেন্দুকে চরম অপছন্দ করেন এমন মানুষের সংখ্যাও কম নয়, এবং তারাও কম প্রভাবশালী নন। ফলত শেষ পর্যন্ত বিজেপি আগে জিতুক, তারপরে এই প্রশ্নটা নিয়ে আমরা বিস্তারিত
আলাপ আলোচনা ইচ্ছে করলে করলেও করতে পারি। কিন্তু আপাতত আমরা গতকালের দৃশ্যেই সীমাবদ্ধ থাকব। শুভেন্দু অধিকারী যে স্বেচ্ছায় ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছেন তার যে নয়, সেটা অমিত শাহ গতকাল হাজরা মোড়ে তার ভাষণে রাজ্যবাসীকে স্পষ্ট করে জানিয়ে দিলেন। তিনি যা বললেন তার মর্মার্থ, শুভেন্দু চেয়েছিলেন কেবলমাত্র নন্দীগ্রাম থেকেই লড়তে, কিন্তু অমিত শাহ তাকে বলেন যে না, তোমাকে একেবারে মমতার গড়ে গিয়ে লড়াইটা করতে হবে, অতএব তোমাকে ভবানীপুর থেকেও দাঁড়াতে হবে। এবং ভবানীপুরে শুভেন্দু যে অমিত শাহর ক্যান্ডিডেট, বিজেপির তো বটেই, সেই বার্তাটা পৌঁছে দিতে একেবারে নির্বাচন পর্বের গোড়াতেই অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় বসতবাটি এলাকায় প্রথমে অনেক কথা বললেন ভাষণে, তারপর একেবারে সম্মুখ গতিতে চলা কোনো একটা বড় গাড়ির মাথায় দাঁড়িয়ে ফুল ছুটতে ছুটতে মানুষের অভিবাদন গ্রহণ করলেন এবং শেষ পর্যন্ত ওই সার্ভে বিল্ডিংয়ে ঢুকে শুভেন্দু যখন শপথ নিচ্ছেন, সইটই করছেন, তখন পিছনের সারিতে তিনি মধ্যমণি হয়ে বসেছিলেন। তার শপথ গ্রহণ পর্ব মিটতেই শুভেন্দুকে দেখলাম অমিত শাহকে প্রণাম করতে এবং তাকে জড়িয়ে ধরতে। এই দৃশ্যটার মধ্যে কোনো মেকিত্ব আছে আমার সেটা মনে হয় না। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এবার অমিত শাহ ভবানীপুরকে এত কেন্দ্র থাকতে 293টা পাখির চোখ করেছেন কেন? দেখুন, আপনি পছন্দ করতে পারেন, অপছন্দ করতে পারেন, তার সমর্থনে 4টে কথা বলতে পারেন, বিরুদ্ধে 4টে কথা বলতে পারেন, কিন্তু বিজেপির অন্দরে ইলেকশন স্ট্র্যাটেজিস্ট হিসেবে অমিত শাহ যে এখন প্রায় নির্বিকল্প, তা নিয়ে মতদ্বৈধের কোনো অবকাশই নেই। এবং এক একটা রাজ্যের নির্বাচন আসে, তিনিই সেই নির্বাচনকে অন্তরাল থেকে পরিচালনা করেন। দলের ভিতরে যারা তার সবচেয়ে ঘনিষ্ঠ অথবা মন্ত্রিসভায়, তাদেরকেই তিনি সেই রাজ্যে পাঠান, তাদের হাতেই দৈনন্দিন ভোটের তদারকির দায়িত্ব ছেড়ে দেন এবং তারা নীরবে নিজেদের অ্যাসাইনমেন্টটুকু করে যাচ্ছেন বা যান। পশ্চিমবঙ্গেও যে একই ঘটনা ঘটছে, আমি সেটা দেখেছি বা বুঝেছি। ফলে every state election at the end of the day becomes an election between Home Minister of this country and the incumbent in the state. একমাত্র বিহারের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয়নি, কারণ নীতিশ কুমার সময় বুঝে ঠিক বিজেপির সঙ্গে জোটটা বেঁধে নিয়েছিলেন। ফলে যে অমিত শাহ এই কিছুদিন আগেই বিহারে দাঁড়িয়ে বলেছিলেন, নীতিশবাবু আপনি কান খুলে শুনে রাখুন, এনডিএর দরজা আপনার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে। এগুলো রাজনীতির কথা, তারা যখন যেরকম তখন সেরকম বলেন, একে আমি গুরুত্ব দিচ্ছি না। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যখন
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় দাঁড়িয়ে, কেননা হাজরা মোড় থেকেই মমতার রাজনীতির উত্থান, বলেন যে এক ভবানীপুরেই যদি শুভেন্দু হারিয়ে দিতে পারে তাহলেই কেল্লা ফতে। 167, 68, 69, 70 ভোটের গণনার দিন বিজেপি যতই আসন পাক না কেন, সেই পুরো কাজটা একা ভবানীপুর করে দিতে পারে। তার মানে বার্তাটা হলো, ভবানীপুর যদি মমতাকে প্রত্যাখ্যান করে তাহলে বাংলায় আর তৃণমূলের কোনো আশাই থাকবে না। এখন এই ন্যারেটিভটা আমার নিজের যা মনে হয় ইজ এ ভেরি ক্যালকুলেটেড ন্যারেটিভ। এমনিতেই মমতা 2011-র পরে এই নির্বাচনে সবচেয়ে বেশি ভালনারেবল। 2021-এ নন্দীগ্রামে তিনি সামান্য ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন, একথা সত্যি, কিন্তু তৃণমূল কংগ্রেসের সাফল্য তাতে আটকায়নি। কিন্তু এবার পরিস্থিতিতে অনেক বদল ঘটে গেছে। আপনারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাগুলো দেখছেন, তার কথাবার্তা শুনছেন, এবং প্রায় সর্বত্র টিএমসির সঙ্গে বিজেপি যেখানে লড়াই সেখানে লড়ে, যেখানে চিৎকার করতে হবে সেখানে চিৎকার করে একটা অন্যরকম অ্যাটমসফিয়ারিক্স বাংলায় তৈরি করেছে। হ্যাঁ, এই কথা ঠিক, হাজরা আর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে দাঁড়িয়ে বেশ কিছু ছেলে মেয়ে তারা শুভেন্দুকে চোর বলে গালাগাল দিচ্ছিলেন। সার্ভে বিল্ডিংয়ের সামনে গায়ের জোরে মাইক বাজিয়ে বিজেপির মিছিলটাকে ছত্রভঙ্গ করে দেওয়ার উদ্দেশ্যে সেখানেও বেশ একটা বড় জমায়েত হয়েছিল। কিন্তু এই পর্যন্তই, একটুখানি উত্তপ্ত বচসা হাতাহাতিও সম্ভবত হয়ে থাকতে পারে, কিন্তু এটা তো প্রফর্মা প্রতিবাদ। কালীঘাট পাড়ায় হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে অথবা সার্ভে বিল্ডিংয়ের সামনে যদি মমতাপন্থীদের না দেখা যেত তাহলে তার অর্থ আরেক রকম হতো। কিন্তু প্রথমত, তৃণমূল এসব সৌজন্য ফৌজন্য মানে না। একজন বিরোধী দলনেতা তাদের পাড়া দিয়ে চুরি ডাকাতি করতে আসছেন না, নিজের হকের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। সেখানে এই ধরনের অসভ্যতা তৃণমূল কংগ্রেস ছাড়া ভারতবর্ষে অন্য কোনো দল করতেই পারে না, শেখেই নি। এবং মনোনয়নটা এখন ভারতবর্ষের নির্বাচনে একটা বেশ উৎসবের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যে যেভাবে পারে একটা শোভাযাত্রা করে কারানা কাটা বাজিয়ে মনোনয়ন পেশ করতে যান, অনেকটা যেন তারা জেতার সার্টিফিকেট নিতে যাচ্ছে, কিন্তু তা তো নয়। আমার নিজের বিশ্বাস মমতার এবারের ভালনারেবিলিটিটা সবচেয়ে বেশি বুঝতে পারছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তিনি বুঝতে পারছেন এই রকম একটা পরিবেশে
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধটা হলো স্নায়ুর। অর্থাৎ শুভেন্দুকে শিখণ্ডী করে ভবানীপুরে মমতা হাঁটছে, এই ধরনের একটা ন্যারেটিভ আপনারা লক্ষ্য করে দেখবেন, যত দিন যাবে তত বিজেপির নেতাদের সহস্র মুখ থেকে এই কথাটাই উচ্চারিত হবে। এটা আমি ভবিষ্যৎ গণনা করতে পারি বলে বলছি না, দীর্ঘদিন ধরে রাজনীতি দেখে আসছি বলে, এবং অমিত শাহ যেভাবে এলেন, রথে উঠলেন, বক্তৃতা দিলেন, শোভাযাত্রা করে এগোলেন, মনোনয়নে শুভেন্দু যখন শপথ বাক্য পাঠ করছেন তখন পিছনে রয়ে বসে রইলেন, শেষ হওয়ার পরে বেরোলেন, এই প্রত্যেকটা ছবি একটা করে যদি একই সূত্রে গাঁথেন তাহলে তার বার্তা একটাই হয়, সেটা হলো অমিত শাহ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে ঢুকে তাকে স্নায়ুর যুদ্ধে প্রাথমিকভাবে একেবারে এফোর ওফোর করে দিতে চাইছে। প্রথমত দেখুন, ভবানীপুর কেন্দ্রে প্রথমত কোনো রাজ্যে সিটিং মুখ্যমন্ত্রী সাধারণত তার কেন্দ্রে হারেন না, আর যখন হারেন তখন দেখা যাবে সেই দলটাই শাসন ক্ষমতা থেকে চলে গেছে। আবার দেখবেন মুখ্যমন্ত্রীর আসনে সাধারণত প্রতিপক্ষ শুভেন্দুর মতো হেভিওয়েট ক্যান্ডিডেটই দেবে না। মুখ্যমন্ত্রী বিরুদ্ধে প্রতিপক্ষ সাধারণত এমন একজন ক্যান্ডিডেট দেয় যে একটা নামকে বাস্তা লড়াই করে। কেননা মুখ্যমন্ত্রী হেরে যাবেন এই ভাবনাটা সাধারণত প্রতিপক্ষের মাথাতেও থাকে না। কিন্তু অমিত শাহ ঠিক উল্টোভাবে জিনিসটাকে দেখছেন। তিনি মনে করছেন ভবানীপুর এমনিতেই একটা 50-50 সিচুয়েশনে দাঁড়িয়ে আছে। হতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক আকৈশর রাজনীতির মঞ্চ, তবে একই সঙ্গে এটাও ঠিক 15 বছর শাসন ক্ষমতায় কাছ থেকে দেখলে, বিশেষ করে তার ভাইয়ের বউ এদের কীর্তিকলাপ দেখে ভবানীপুরের মানুষ যে এখনো ধন্য ধন্য করছেন এ কথা মনে করার কোনো কারণ নেই। তদুপরি এইরকম একটা কসমোপলিটন কেন্দ্র যেখানে অবাঙালির সংখ্যা প্রায় 42-43%, তাদের মধ্যে একটা অংশ গুজরাটি, মারোয়ারি, শিখ, সেটা বিজেপির কাছে অনেক বেশি অ্যাক্সেসেবল অ্যাজ এ কনস্টিটিউয়েন্সি দেন হার্ডকোর বেঙ্গলি কমিউনিটি ইন ভবানীপুর। শুভেন্দু জিতবেন কি জিতবেন না সেটা অমিত শাহও জানেন না। তিনি হাজার চেষ্টা করেও হয়তো শেষ রক্ষা করতে নাও পারেন, কেননা ভোটের ফল কি হবে সেটা কে বলতে পারে। কিন্তু তিনি 29 তারিখ পর্যন্ত যবে ভবানীপুরে ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্নায়বিকভাবে একেবারে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন।
এই যে অমিত শাহ তার পাড়ায় গিয়ে শুভেন্দুকে নিয়ে মনোনয়ন দেওয়ালেন, এই দৃশ্যটা পশ্চিমবঙ্গের কোনো প্রান্তে বসে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন টিভিতে? তিনি বুঝতে পারছেন যে খেলাটা এবার অন্য রকমভাবে হবে। আর এই স্নায়ুর খেলায়, বিশেষ করে ন্যারেটিভ নির্মাণে, বিজেপির প্রচার যন্ত্রের যে ভূমিকা আমরা সাধারণত দেখে থাকি, আমি লিখে দিতে পারি এবার ভবানীপুর কেন্দ্রের ক্ষেত্রে আমরা ঠিক সেটাই দেখতে চলেছি। সুতরাং লড়াইটা আসলে হোম মিনিস্টার বনাম চিফ মিনিস্টারের, শুভেন্দু উপলক্ষ মাত্র। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।